এক শীতের রাতে যখন চাঁদের আলো ম্লান হয়ে আসে আর ঠান্ডা হাওয়া হৃদয় কাঁপন ধরায়, তখন মদিনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে হালকা হলুদ আলো ঝিকমিক করছিল। নিস্তব্ধ রাতের নীরবতায় এক তরুণ বেঞ্চে গভীর ঘুমে আচ্ছন্ন, যেন তার স্বপ্নের জগতই তার একমাত্র আশ্রয়। হঠাৎ এক নরম কাঁপা কাঁপা আওয়াজ তার কানে এসে পৌঁছল। ভাইয়া, একটু উঠুন, আমাকেও বসার জায়গা দিন। সেই আওয়াজ যেন কোনো অজানা গল্পের প্রথম পাতা খুলে দিল, যে গল্প তার জীবনকে চিরতরে বদলে দেবে। বন্ধুরা, এই হৃদয়স্পর্শীয় আবেগময় গল্প যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে প্রতিদিন আপনি পাবেন এমন গল্প যা হৃদয়ে দাগ কাটে এবং জীবনের গভীর শিক্ষা দিয়ে যায়। কারণ জীবনের অপ্রত্যাশিত মোড়ে কখন কার সঙ্গে ভালোবাসা বা ভাগ্যের দেখা হয়ে যায় তা কেউ জানে না। কখনো কখনো এক অচেনা মানুষই জীবনের সবচেয়ে বড় সঙ্গী হয়ে ওঠে, আর তাদের মাধ্যমে জীবন নতুন রঙে রাঙিয়ে ওঠে। আজকের গল্প শুরু হচ্ছে মদিনা থেকে, যেখানে এক শীতের রাতে এক অজানো সাক্ষাৎ জীবনের নতুন অধ্যায় লিখে দেয়। ঠান্ডা শীতের রাত ছিল। প্ল্যাটফর্ম নম্বর ৮-এ হালকা হলুদ বাতিগুলো ঝিকমিক করছিল। স্টেশনে কিছু লোক তাদের যাত্রার অপেক্ষায় ছিল। কেউ চায়ের দোকানে দাঁড়িয়ে শীতে হাত সেঁকছিল, কেউ খবরের কাগজে মুখ লুকিয়ে ঘুরছিল। সেই ভিড়ের মধ্যে একটা ছেলে, আলী, বয়স ২৬ বছর, মাথার নিচে ব্যাগ রেখে প্ল্যাটফর্মের এক কোণে শুয়েছিল। তার মুখে ক্লান্তি আর আশা দুটোই ঝলকাচ্ছিল। সে হায়দ্রাবাদ এক্সপ্রেসের অপেক্ষায় ছিল, যেটা তাকে নতুন গন্তব্য দিল্লি নিয়ে যাবে। ঠান্ডা হাওয়ায় হালকা হালকা ধোঁয়া উঠতে দেখা যাচ্ছিল। প্ল্যাটফর্মের নিস্তব্ধতায় হঠাৎ একটা মিষ্টি, নরম এবং একটু কাঁপা কাঁপা আওয়াজ ভেসে এলো। ভাইয়া, জরা উঠে পড়ুন, আমাকেও এখানে বসার জায়গা দিন। এই আওয়াজ যেন সোজা আলীর কানে পৌঁছে গেল। সে ঝট করে চবড়িতে ডবড়িতে উঠে বসল। সামনে দেখল একজন তরুণী, সাধারণ পোশাকে, কোলে একটা ছোট ব্যাগ, মুখে হালকা ক্লান্তি কিন্তু চোখে গভীর ভিজে ভাব, যেন অশ্রু অনেকক্ষণ ধরে আটকে আছে এবং এখন বইতে চলেছে। সেই তরুণীর ঠোঁটে জোর করে হাসি ছিল, কিন্তু চোখ দুটো অনেক কিছু বলছিল। আলী একটু ইতস্তত করল, তারপর হেসে বলল, হ্যাঁ বসুন। সে তৎক্ষণাৎ একটু সরে গিয়ে জায়গা খালি করে দিল। তরুণী ধীরে ধীরে বসল, নিজের ওড়না ঠিক করল এবং গভীর নিঃশ্বাস নিল, যেন অনেকক্ষণের ক্লান্তি এক মুহূর্তে খালাস করে ফেলল। কয়েক সেকেন্ডের নীরবতার পর তরুণী ধীরে বলল, হায়দ্রাবাদ এক্সপ্রেস এসে গেছে নাকি চলে গেছে? আলী বলল, না, এখনও একটু দেরি আছে, বোধহয় কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। আপনিও কি দিল্লি যাচ্ছেন? তরুণী হালকা মাথা নাড়ল, হ্যাঁ, দিল্লি যেতে হবে। আচ্ছা, আমিও দিল্লি যাচ্ছি, আলী হেসে জবাব দিল। দুজনের মধ্যে হালকা কথাবার্তা শুরু হলো, কিন্তু তরুণী তখনও বারবার চোখের কোণ ওড়না দিয়ে মুছছিল, যেন কোনো গভীর কষ্ট তার মনে উথলে উঠছিল। ধীরে ধীরে সময় কাটতে লাগল। প্ল্যাটফর্মের ঘড়ি ১২টা বাজার ইঙ্গিত দিল। ঠান্ডা হাওয়ায় আলীর আবার ঝিমুনি এলো। সে আবার ব্যাগ মাথার নিচে রেখে সেটে গেল এবং চোখ বন্ধ করল। কিছুক্ষণ পরই সেই মিষ্টি আওয়াজ আবার ভেসে এলো, শুনুন, ট্রেন এসে গেছে, তাড়াতাড়ি উঠুন, দেখুন প্ল্যাটফর্মে এসে গেছে। আলী ঝট করে উঠে বসল, এদিক ওদিক তাকালো এবং সামনেই হায়দ্রাবাদ এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। সিগন্যাল সবুজ হয়ে গিয়েছিল এবং ইঞ্জিন থেকে বের হওয়া ধোঁয়া হাওয়ায় এক রহস্যময় কুয়াশা ছলাচ্ছিল। সে ব্যাগ তুলে দৌড়ে ট্রেনের কামরার দিকে গেল। তখন পিছন থেকে সেই তরুণী আওয়াজ দিয়ে বলল, এদিকে আসুন, আমি আপনার জন্য একটা সিট রেখেছি। আপনি আমাকে প্ল্যাটফর্মে জায়গা দিয়েছিলেন, ভাবলাম আমিও আপনার উপকারের ঋণ শোধ করি। আলী এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর হালকা হাসি নিয়ে সেই তরুণীর পাশে গিয়ে বসল। ট্রেন ধীরে ধীরে খটখট শব্দে প্ল্যাটফর্ম ছেড়ে চলতে শুরু করল। বাইরে অন্ধকার আর হালকা কুয়াশা ছিল। ভিতরে ঘুমে ডুবে থাকা কিছু যাত্রী আর সামনে বসা সেই তরুণী, যে কখনো জানালা গিয়ে বাইরে তাকাচ্ছিল, কখনো নিজের অশ্রু মুছছিল, আর কখনো অজান্তে আলীর দিকে তাকাচ্ছিল। আলীর মনে প্রশ্নের ঝড় উঠেছিল, এ কে? এর মুখে এত দুঃখ কেন ঝলকাচ্ছে? কেন এর চোখ কেঁদে কেঁদে যেন ক্লান্ত হয়ে গেছে? সে কিছু বলতে চাইল, কিন্তু মনে ভয় ছিল যদি তরুণী রাগ করে। তাই চুপ থাকল এবং শুধু তার দিকে তাকাতে লাগল। কিছুক্ষণ পর সে ইতস্তত করে বলল, আপনি ঠিক আছেন তো? যখন থেকে আপনাকে স্টেশনে দেখেছি আপনি কেঁদেই যাচ্ছেন, কোনো সমস্যা আছে কি? তরুণী এক মুহূর্তের জন্য তার চোখের দিকে তাকাল, তারপর চোখ নামিয়ে নিল।
হালকা গলায় বলল, না কিছু না। দেখুন, যদি আপনি কারো সঙ্গে কিছু শেয়ার করেন তাহলে হয়তো আপনার দুঃখ একটু হালকা হবে। আমি অজানা বটে, কিন্তু কখনো কখনো অচেনাই সবচেয়ে ভালো শ্রোতা হয়ে ওঠে। এই কথায় তরুণী গভীর নিঃশ্বাস নিল, অশ্রু মুছল এবং ধীরে ধীরে নিজের অতীতের পাতা খুলতে শুরু করল। আমার নাম ফাতেমা, বয়স ২২ বছর। আমি মদিনারই একটা কলেজে বিএ পড়ছিলাম। সেখানেই আমার একটা ছেলের সঙ্গে দেখা হয়েছিল, ইউসুফ। তার গলায় একসঙ্গে প্রেম, দুঃখ আর পশ্চাতাপ মিশেছিল। ট্রেনের হালকা হালকা আওয়াজ, বাইরের অন্ধকার রাত আর ফাতিমার গল্প যেন কোনো সিনেমা ধীরে ধীরে সামনে খুলছে। সে বলতে লাগল কিভাবে কলেজের পার্টিতে ইউসুফের সঙ্গে তার দেখা হয়েছিল, কিভাবে প্রথম দেখাতেই দুজনের মধ্যে একটা অচেনা বাঁধন তৈরি হয়েছিল, কিভাবে তারা দিন-রাত একসঙ্গে সময় কাটাতে শুরু করেছিল। পড়াশোনার পর ঘণ্টার পর ঘণ্টা কলেজের ক্যান্টিনে বসা, রাস্তায় হাঁটা, নিজেদের স্বপ্ন একে অপরের সঙ্গে ভাগাভাগি করা। সে আমাকে খুব ভালোবাসত, আমিও বাসতাম। সে বলেছিল আমার সঙ্গে বিয়ে করবে। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু খুশিও হয়েছিলাম। ফাতেমার চোখ থেকে অশ্রু ঝরছিল। আলী কিছু না বলে তাকে দেখছিল। তার মুখে সেই ভাব ছিল যেন একজন মানুষ অন্যের দুঃখ নিজের মধ্যে অনুভব করছে। ফাতেমা আরও বলল সে তার বাবা মাকে সব বলেছিল, কিন্তু তারা স্পষ্ট মানা করে দিয়েছিল। বলেছিল, বিয়ে আমাদের ইচ্ছায় হবে, তোমার ইচ্ছায় নয়। আমরা তোমার জন্য চাকরিওয়ালা ভালো ছেলে দেখব। সে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু বাড়ির লোক কিছুই শোনেনি। পরের দিন কলেজে গিয়ে সে ইউসুফকে সব বলেছিল। ইউসুফ বলল, ভয় পেও না ফাতেমা, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব এবং বিয়ে করব, তারপর সবাই মেনে নেবে। ফাতেমাও সম্মতি জানিয়েছিল এবং তারপর দুজনে কলেজের পর পালিয়ে একটা মসজিদে বিয়ে করে ফেলেছিল। মসজিদে হালকা রোদ, নিকাহ, মন্ত্রপাঠ আর দুজন প্রেমিক প্রেমিকার চোখে আশার ঝিলিক। আমার মনে হয়েছিল আমার জীবন এবার সুন্দর হয়ে যাবে। ফাতেমা বলল তার গলায় এক মুহূর্তের জন্য হাসি ফুটল, কিন্তু পরক্ষণেই তার গলা আবার ভারী হয়ে গেল। মসজিদে নিখা করে ফাতেমা আর ইউসুফ যখন ইউসুফের বাড়ি পৌঁছল, তখন বাড়ির পরিবেশ প্রথমে নিস্তব্ধ ছিল। দরজা খুলতেই ইউসুফের বাবার চোখে রাগ ঝলকে উঠল। কিছু না বলে সোজা বউ নিয়ে বাড়ি চলে এসেছে। মায়ের চোখেও বিস্ময় ছিল, কিন্তু ইউসুফ তাদের একপাশে নিয়ে গিয়ে পুরো ব্যাপারটা বোঝাল। কলেজের প্রেম, বিয়ের কসম আর ফাতেমার স্বভাব। অনেকক্ষণ কথাবার্তার পর দুজন বাবা মায়ের রাগ ধীরে ধীরে গলে গেল। যখন তারা ফিরল, তখন ফাতেমা দরজায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তখন শাশুড়ি তার মাথায় হালকা হাত রেখে বলল, আয়, বউ হয়ে এসেছিস, এবার এই বাড়ির লক্ষ্মী হয়ে থাক। ফাতেমার চোখে খুশির অশ্রু ভরে গেল। তার মনে হয়েছিল তার স্বপ্ন পূরণ হয়ে গেছে। পরের কয়েক মাস ফাতেমার জীবনের সবচেয়ে সুন্দর দিন ছিল। সকালে শাশুড়ির সঙ্গে রান্নাঘরে কাজ করা, সন্ধ্যায় ইউসুফের সঙ্গে শহরের রাস্তায় হাঁটা, উৎসবে বাড়ি সাজানো, প্রতিটা মুহূর্তে আপন ভাব আর ভালোবাসা ঝলকাচ্ছিল। ইউসুফ খুব ভালোবাসত, প্রতিটা ছোট ছোট বিষয়ে খেয়াল রাখত। ফাতেমা যদি একটুও মন খারাপ করত, তবে সে তৎক্ষণাৎ তার কাছে এসে হাসানোর চেষ্টা করত। তুমি হাসলে মনে হয় পুরো বাড়ি আলোয় ভরে যায়, ইউসুফ প্রায়ই এটা বলত। ফাতিমার মনে হতো যেন সে সত্যি একটা নিজের সংসার বানিয়ে ফেলেছে। কিন্তু এরই মাঝে তার পুরনো দুনিয়ায় ধীরে ধীরে একটা গভীর ফাটল তৈরি হতে শুরু করল। ফাতিমা তার মায়ের বাড়িতে ফোন করেছিল, মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু ফোন তুলতেই তার মায়ের গলা ভেসে এলো, ফাতিমা, এবার থেকে এই নম্বরে আর ফোন করিস না। তুই আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিস, আমাদের কাছে তুই এখন মরে গেছিস। ফোন কেটে গেল। ফাতিমা কাপা হাতে ফোন নামিয়ে রাখল, চোখ থেকে অশ্রু থামছিল না। সেই মুহূর্তে তার মনে হয়েছিল তার মায়ের বাড়ি, তার শৈশব, তার পরিবার সব পিছনে ফেলে এসেছে। ইউসুফ তাকে জড়িয়ে ধরে বলেছিল, কেঁদো না, আমি আছি তো, এখন এটাই তোমার বাড়ি আর আমি তোমার সব কিছু। সেই কথাগুলো ফাতিমার জন্য মলেমের মতো ছিল। 2 বছর এই ভালোবাসা আর দায়িত্বের মধ্যে কেটে গেল। তারপর এলো সেই দিন যেটা ফাতিমার জীবন চিরকালের জন্য বদলে দিল। রাতের সময় ছিল, প্রায় 11টা। ইউসুফ আর ফাতিমা মোটর সাইকেলে শহর থেকে ফিরছিল। ঠান্ডা হাওয়ায় দুজনে কথা বলছিল, হাসছিল। রাস্তা নির্জন ছিল। হঠাৎ একটা মোড়ে সামনে থেকে আসা একটা দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল।
হর্নের তীক্ষ্ণ আওয়াজ, টায়ারের ঘষার চিৎকার, আর এক মুহূর্তে জীবন পাল্টে গেল। ফাতিমার চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। মোটরসাইকেল হাওয়ায় উঠে গেল। ইউসুফ মাটিতে খারাপভাবে পড়ল। ট্রাকের চালক না থেমে পালিয়ে গেল। ফাতিমা আহত ছিল, কিন্তু তার হুঁশ ছিল। সে চিৎকার করে ইউসুফের মাথা কোলে তুলে নিল। ইউসুফ, চোখ খোলো, প্লিজ। কিন্তু ইউসুফের শ্বাস তখন আর মাত্র কয়েক মুহূর্তের অতিথি ছিল। তার চোখ ধীরে ধীরে ফাতিমার দিকে তাকাল, যেন কিছু বলতে চায়, তারপর বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর পুলিশ এলো। শরীরটাকে পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হলো। ফাতিমা কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে গেল। সকাল হতেই শাশুড়ি শ্বশুর এলো। পুলিশ ইউসুফের শরীর তাদের হাতে তুলে দিল। পুরো পাড়ায় শোকের ছায়া নেমে এলো। ফাতিমার জন্য সেই দিন যেন কোনো কালো ছায়ার শুরু ছিল। যে বাড়িতে সে হাসি আর ভালোবাসার সঙ্গে 2 বছর কাটিয়েছিল, এখন সেই প্রতিটা কোণ তাকে তিরস্কার করতে লাগল। প্রথম কয়েক সপ্তাহ শাশুড়ি শ্বশুর তাকে চুপচাপ সঙ্গে রেখেছিল, কিন্তু ধীরে ধীরে তাদের ব্যবহারে তিক্ততা আসতে শুরু করল। একদিন শাশুড়ি নামাজের পর ইউসুফের ছবির সামনে দাঁড়িয়ে বলল, যখন থেকে এই বউ এই বাড়িতে এসেছে, আমাদের বাড়ির খুশি চলে গেছে, স্বামীও চলে গেল, তোর শ্বশুরের স্বাস্থ্য খারাপ হতে শুরু করেছে। ফাতিমা কেঁদে বলল, মা, আমি তো কিছু করিনি, ওটা দুর্ঘটনা ছিল। কিন্তু তাদের চোখে আর সেই স্নেহ ছিল না। দিন দিন অভিযোগ বাড়তে লাগল, তোর অশুভ ছায়া আমাদের ছেলেকে কেড়ে নিয়েছে, তোর জন্য আমাদের সংসার ধ্বংস হয়ে গেছে। ফাতিমা ভেঙে পড়ছিল। আর তারপর এলো সেই দিন, যেটা সে কখনো ভাবেনি। রাতের বেলা শাশুড়ি তার ঘরে এলো, হাত ধরে বলল, তুই এই বাড়ি থেকে চলে যা, তুই এখন আমাদের বউ নোস, আমাদের ছেলের সঙ্গে তোর সম্পর্ক শেষ, এখন এখানে তোর জন্য কোনো জায়গা নেই। ফাতিমা স্পটে হয়ে গেল। তার চোখে ভয় আর অসহায়তা ভরে গেল। আমি কোথায় যাব মা? আমার তো এখন কেউ নেই, আমার মায়ের বাড়ির লোকও মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু শাশুড়ি দরজা খুলে কঠিন গলায় বলল, কাল সকালের মধ্যে তোকে এখান থেকে যেতে হবে, এই বাড়ির দরজা তোর জন্য এখন চিরকালের জন্য বন্ধ। সকালে ফাতিমা যেই দরজা খুলল, তাকে বাইরে বের করে দেওয়া হলো। পিছন থেকে দরজা বন্ধ করে দেওয়া হলো। সে কিছুক্ষণ দরজায় ধাক্কা দিতে থাকল, কাঁদতে থাকল, কিন্তু কেউ খুলল না। সেই রাতে গর্ভবতী ফাতিমা একা স্টেশনের বেঞ্চে বসেছিল, হাতে ছোট্ট একটা ব্যাগ, চোখে দুঃখ আর মনে প্রশ্ন। এখন কোথায় যাব, কাকে বলবো, কার ওপর ভরসা করব? সে ভাবনায় ডুবেছিল যখন ট্রেনের কামরায় বসা আলীর দিকে তাকাল, এবং সে আবার দেখল তার মুখে সেই সত্যিকারের মানবিকতা ছিল, যা আজকাল খুব কম দেখা যায়। আলী ধীরে বলল, তুমি তোমার শাশুড়ি শ্বশুরকে বলনি যে তুমি মা হতে চলেছ? ফাতিমার চোখ ভরে এলো। বলার সুযোগই পায়নি। প্রতিদিন তারা আমার উপর রাগ করত আর তারপর বের করে দিল। আলীর চোখেও ভিজে ভাব এলো। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, তোমার সঙ্গে যা হয়েছে তা একেবারেই ঠিক নয়, কিন্তু এখন তুমি একা নও। সেই মুহূর্তে ট্রেনের জানালার বাইরে অন্ধকার ছিল, কিন্তু ফাতিমার জীবনে যেন একটা নতুন আলো ধীরে ধীরে পা রাখছিল। পরের দিন সকালে দিল্লির স্টেশন এলো। ভিড়ের শোরগোল, কুলির আওয়াজ, ধোঁয়ায় মেশা ঠান্ডা হাওয়া, সবকিছু নতুন ছিল। ফাতিমা নামার সময় একটু ইতস্তত করল। তার কাছে কোনো ঠিকানা ছিল না, কোনো পরিচিত কেউ ছিল না, শুধু একটা অনিশ্চিত ভবিষ্যৎ তার সামনে ছিল। আলী তার কাছে এসে বলল, ফাতিমা, তুমি দিল্লিতে কাউকে চেনো? না, কাউকে না, ফাতিমা ধীর গলায় বলল। তাহলে কোথায় যাবে? যদি তোমার কোনো ঠিকানা না থাকে তাহলে আমার সঙ্গে চলো, আমি তোমার জন্য কাছাকাছি একটা ঘর জোগাড় করে দেব, আর চাইলে কাজ খুঁজতেও সাহায্য করব। ফাতিমা কিছুক্ষণ ভাবল, তারপর ধীরে সম্মতি জানাল। সে বলল, ঠিক আছে, তবে ভাড়া আমি নিজে দেব, কারোর ওপর বোঝা হতে চাই না। আলী হাসল, ভাড়া তো পরে দিয়ে দিও, এখন জরুরি হল তোমার মাথার ওপর একটা ছাদ হওয়া। দুজনে স্টেশন থেকে বেরিয়ে এলো। ভিড়ের মধ্যে অটোরিকশা আর হর্নের শোরগোলে তারা একটা ছোট্ট পাড়ায় পৌঁছল, যেখানে আলী আগে থেকেই ভাড়ার ঘরে থাকত। সেখানে সে বাড়িওয়ালার সঙ্গে কথা বলল, চাচা, এই মহিলা খুব সমস্যায় আছে, গ্রাম থেকে এসেছে। ওর একটা ঘর দরকার, আপনি ভরসা করতে পারেন, এ কোনো খারাপ মানুষ নয়। বাড়িওয়ালা, যিনি আলীকে বছরের পর বছর ধরে চিনতেন, বললেন, তুই বলছিস বেটা, তাহলে মেনে নিলাম, পাশের ঘরটা খালি আছে, ওটাই দিয়ে দিচ্ছি। আলী 1 মাসের ভাড়া নিজের পকেট থেকে দিল।
ফাতিমা বলল, না এটা করো না, পরের মাসে ফিরিয়ে দেব। ঠিক আছে, এটাকে ধার মনে করো, আলী হেসে বলল। সেই দিন ফাতিমা প্রথমবার ঘরে একা বসে চারপাশে তাকাল। ভাঙা দেয়াল, পুরনো পাখা, একটা ছোট্ট খাট। কিন্তু তার কাছে সেই জায়গা কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না। অন্তত এখন সে রাস্তায় ছিল না। রাতে যখন আলী তার ঘরে খাবার বানাচ্ছিল, তখন সে ফাতিমার জন্য কিছু রুটি আর তরকারি বানিয়ে থালায় রেখে দরজায় টোকা দিল। নাও, কিছু খেয়ে নাও, পেটে বাচ্চা আছে, নিজেকে ক্ষুধার্ত রেখো না। ফাতিমার চোখ ভরে এলো। তুমি আমার জন্য এত কিছু কেন করছো? আমরা তো অচেনা। কখনো কখনো অচেনাই সবচেয়ে বড় সাহারা হয়ে ওঠে, আলী হেসে বলল। কিছুদিন পর ফাতিমা বলল, এখন থেকে খাবার আমি বানাবো, তুমি চুলোটা আমার ঘরে রেখে দাও, আমি বানিয়ে তোমাকে দিয়ে দেব। আলী হেসে বলল, ঠিক আছে, তাও তোমার বানানো খাবার আমার রান্নার চেয়ে বেশি ভালো গন্ধ ছড়ায়। ধীরে ধীরে 1 সপ্তাহ কেটে গেল। ফাতিমা একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করল। সকালে সে ঘর পরিষ্কার করত, খাবার বানাত এবং সন্ধ্যায় জানলা দিয়ে দিল্লির গলিগুলো দেখত। মনে নতুন জীবনের বীজ অঙ্কুরিত হচ্ছিল। এক সন্ধ্যায় আলী ঘরে ফিরল এবং উৎসাহ নিয়ে বলল, ফাতিমা, তোমার জন্য একটা কাজ পাওয়া গেছে। কাছেই একটা মুদির দোকান আছে, সেখানে তোমাকে শুধু হিসেব দেখতে হবে, কোনো ভারী কাজ নয়, পারবে তো? ফাতিমার মুখে প্রথমবার একটা সত্যিকারের হাসি ফুটল। হ্যাঁ, আমি পড়াশোনা করেছি, এই কাজ আমি করতে পারব। পরের দিনই আলী তাকে দোকানে নিয়ে গেল। দোকানের মালিকের সঙ্গে পরিচয় করিয়ে দিল। ফাতিমা কাজ পেয়ে গেল। সে সকালে খাবার বানাত, আলীর জন্য টিফিন তৈরি করত, তারপর নিজের কাজে বেরিয়ে যেত। ধীরে ধীরে সে নিজেকে আবার জীবনের দৌড়ে ফিরিয়ে আনতে শুরু করল। ফাতিমার মুখে এখন আর সেই ভাঙা মহিলার ঝলক ছিল না, তার চোখে এখন আশা ছিল। কিন্তু এক রাতে হঠাৎ সবকিছু আবার বদলে গেল। রাত প্রায় 8টার সময় আলী তার ঘর থেকে ফাতিমার কান্নার আওয়াজ শুনল। সে তৎক্ষণাৎ তার ঘরে গেল। ফাতিমা পেট চেপে ধরে ব্যথায় ছটপট করছিল। আলী, আমাকে হাসপাতালে নিয়ে চলো, খুব ব্যথা হচ্ছে। আলী ঘাবড়ে গেল, তৎক্ষণাৎ কাছের হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার ফাতিমাকে স্ট্রেচারে নিয়ে ভিতরে নিয়ে গেল। কিছুক্ষণ পর একজন ডাক্তার বাইরে এলো এবং জিজ্ঞাসা করল, আপনি কি তার স্বামী? আলী এক মুহূর্তের জন্য চুপ করে গেল, তারপর বলল, হ্যাঁ আমি। তাহলে তাড়াতাড়ি এই কাগজগুলোতে সই করুন, আপনার ছেলে হতে চলেছে। আলী এক মুহূর্ত নষ্ট না করে সই করে দিল। তার ভিতরে একটা অদ্ভুত অনুভূতি ছিল, যেন সে ফাতিমার দুঃখ সুখের অংশ হয়ে গেছে। ডাক্তার বাইরে এসে হেসে বলল, অভিনন্দন, ছেলে হয়েছে। সেই মুহূর্তে আলীর চোখে ঝিলিক ছিল, যেন তার নিজের সন্তান হয়েছে। সে বিল পরিশোধ করল, ফাতিমার সঙ্গে দেখা করতে ভিতরে গেল। ফাতিমা বিছানায় ছিল, কোলে নবজাতক শিশু। মুখে ক্লান্তির সঙ্গে একজন মায়ের ঝলক ছিল। ডাক্তার হেসে বলল, আপনার স্বামী খুব ভালো, পুরো সময় বাইরে দাঁড়িয়েছিলেন, চিন্তা করছিলেন, পুরো বিলও তিনিই দিয়েছেন। ফাতিমার চোখ আলীর সঙ্গে মিলল। তার চোখে হাজারো ভাব ছিল, কৃতজ্ঞতা, আপন ভাব, আর সেই প্রশ্ন, তুমি আমার জন্য এত কিছু কেন করছো? হাসপাতালের পরিবেশ শান্ত ছিল। রাত প্রায় 11টা হবে। ওয়ার্ডের হালকা হলুদ আলোয় ফাতিমা তার নবজাতক ছেলেকে বুকে জড়িয়ে বসেছিল। শিশুর হালকা শ্বাসের আওয়াজ আর তার ছোট্ট হাতের নড়াচড়ায় একটা অদ্ভুত শান্তি ছিল। দরজা খুলল এবং আলী ভিতরে এলো। তার হাতে দুধ আর কিছু জরুরি জিনিস ছিল, যা সে বাইরে থেকে কিনে এনেছিল। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু তার চেয়ে অনেক বেশি একটা গভীর তৃপ্তি ঝলকাচ্ছিল, যেন সে কোনো আপনজনের জন্য সব কিছু করছে। ফাতিমা ধীরে বলল, তুমি ডাক্তারকে কেন বললে যে তুমি আমার স্বামী? আলী কিছুক্ষণ চুপ থাকল, সে শিশুটির দিকে তাকাল, তারপর ফাতিমার চোখে তাকিয়ে বলল, কারণ সেই সময় সেখানে আর কেউ ছিল না, আর আমি চাইনি যে তোমার শিশুর প্রথম শ্বাসে একাকিত্ব থাকুক, আমি শুধু তোমার সঙ্গে ছিলাম। ফাতিমার চোখ ভরে এলো, তার চোখে আর সেই পুরনো ভয় বা দূরত্ব ছিল না, তাতে একটা গভীর আপন ভাব ঝলকাচ্ছিল। কিছুদিন পর যখন ফাতিমা আর শিশু বাড়ি ফিরল, তখন পাড়ার সবাই তাকে খুব ভালোবাসায় গ্রহণ করল। পড়শি মহিলারা শিশুটিকে কোলে নিয়ে খেলাচ্ছিল, আর আলীকে দেখে বলছিল, বেটা, তুই খুব বড় কাজ করেছিস, সবাই এমন করে না। ফাতিমা তার ঘরে বসে শিশুকে দুধ খাওয়াচ্ছিল, তখন আলী ভিতরে এলো, একটু ইতস্তত করে বলল, ফাতিমা, একটা কথা বলতে চাই। ফাতিমা বিস্ময় নিয়ে তাকাল, বলো। আলী গভীর নিঃশ্বাস নিল, তার গলায় গাম্ভীর্য ছিল। ফাতিমা, আমার তুমি খুব পছন্দ, তোমার সাহস, তোমার সরলতা, আর যেভাবে তুমি সব কষ্টের মধ্যেও নিজেকে সামলে নিয়েছ, আমি প্রতিদিন তোমাকে দেখেছি। আর আজ আমি চাই, যদি তুমি রাজি হও, তাহলে আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। ঘরটা কয়েক মুহূর্তের জন্য একেবারে নিস্তব্ধ হয়ে গেল।
ফাতিমার হাতে শিশুটি ছিল, কিন্তু তার মনে যেন আবেগের ঝড় উঠল। তুমি তো জানো আমার অতীত কেমন ছিল, আমি বিধবা, আমার একটা সন্তান আছে, সমাজ কি বলবে? ফাতিমা ধীর গলায় বলল। আলী হাসল। আমি সমাজের পরোয়া করি না, আমি তোমার পরোয়া করি। আমি আমার মায়ের সঙ্গেও কথা বলেছি, তিনি বয়স্ক কিন্তু খুব বুঝদার। আমি তাদের তোমার সম্পর্কে সব বলেছি, তুমি কতটা সত্যি আর সাহসী। মা বলেছেন যদি মেয়েটা এত ভালো হয় তাহলে তার সঙ্গে বিয়ে করে নেওয়া উচিত। ফাতিমার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তুমি সত্যি আমার মতো অতীতের একটা মহিলাকে তোমার জীবনে গ্রহণ করতে পারো? আলী হালকা করে তার কাঁধে হাত রাখল। তুমি আমার অতীতের গল্প নও, তুমি আমার ভবিষ্যতের গল্প, আর তোমার ছেলে আমার ছেলে হবে। ফাতিমার চোখে আবেগের স্রোত বইতে লাগল। সে শিশুটিকে কাছে রেখে কিছু না বলে আলীর গলায় জড়িয়ে ধরল। তার আলিঙ্গনে একটা ভাঙা জীবন নতুন সাহারা পেল। পরের দিন সকালে আলী ফাতিমা আর শিশুকে নিয়ে কাছের মসজিদে পা রাখল। মসজিদে সকালের হালকা রোদ পড়ছিল। মৌলবীর আওয়াজ, ফুলের সুবাস আর হাওয়ায় একটা পবিত্র নিস্তব্ধতা ছিল। মৌলবী নিকাহ শুরু করলেন। ফাতিমার কপালে দোয়া পড়া হল। মৌলবী দুজনের সম্মতি নিলেন এবং আলীর চোখে একটা সত্যিকারের খুশি ঝলকাচ্ছিল। মসজিদে উপস্থিত কিছু লোক আবেগপ্রবণ হয়ে বলল, আজও সত্যিকারের ভালোবাসা আর মানবিকতা বেঁচে আছে। তারপরেই সব শেষ হলে দুজনে কোর্টে গিয়ে আইনি রেজিস্ট্রেশন করালো। এখন ফাতিমা আর তার ছেলে আলীর জীবনের অংশ হয়ে গেছে। সন্ধ্যায় বাড়িওয়ালাকে ফোন করে আলী বলল, চাচা, এখন থেকে আমরা দুজনে এক ঘরে থাকব, আমি আর ফাতিমা বিয়ে করেছি। বাড়িওয়ালা হেসে বলল, আমার তো আগেই আন্দাজ ছিল বেটা, আজ না হলেও কাল এটা হতোই। আল্লাহ তোমাদের দুজনকে সুখী রাখুক। কয়েক মাস পর সেই পাড়া, সেই ছোট্ট বাড়ি, কিন্তু এখন সেখানে একটা পরিবার বসে গেছে। ফাতিমা সকালে তাড়াতাড়ি উঠে আলী আর ছেলের জন্য নাস্তা বানাত। আলী কাজে যেত। সন্ধ্যায় তিনজনে একসঙ্গে ছাদে বসত, গল্প, হাসি আর সুখের পরিবেশ। যে ফাতিমা একদিন স্টেশনে একা বসে ভেবেছিল তার আর কেউ নেই, আজ তার কাছে একজন স্বামী, একটা সন্তান আর একটা বাড়ি ছিল। জীবনের নতুন যাত্রা শুরু হয়ে গিয়েছিল। গল্প থেকে শিক্ষা। জীবনে কখনো কখনো মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু সত্যি হল প্রতিটা শেষে একটা নতুন শুরু লুকিয়ে থাকে। ফাতিমার গল্প আমাদের শেখায় যে মানবিকতা, সত্যতা আর সাহস দিয়ে অন্ধকারেও আলোর পথ বের করা যায়, আর কখনো কখনো অচেনাই সবচেয়ে বড় আপন হয়ে ওঠে। তাহলে বন্ধুরা, এই গল্পটা আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সঙ্গে বেল আইকন অবশ্যই টিপে দিন, যাতে পরের সত্যিকারের ও হৃদয়স্পর্শী গল্পটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আবার দেখা হবে একটা নতুন আবেগপ্রবণ গল্পে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।